ভালো নির্বাচনের মধ্য দিয়ে এমন একটা সরকার ব্যবস্থা কায়েম হোক যাতে করে কেউ যাতে কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে। মানুষ কিন্তু অবশ্যই আগের থেকে সচেতন হচ্ছে, একটু চিন্তা করে করতে পারে, আরে ভাই আগে যে কোনো ভাবে জিতি না, পরে দেখে নেব। যদি তারা না করে জনগণ আরেকবার গণ অভ্যুত্থান ঘটাবে, পরিষ্কার কথা, তাহলে আপনি দলের মনোনয়নই পাবেন না, মনোনয়ন বিক্রি হবে কোটি কোটি টাকা। ভয়বিহীন ভাবে ঠিক মতো ভোট দিতে পারবে, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ওই বিষয়ক জনগণের অংশগ্রহণ। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, শ্রমিক নেতা এবং সাবেক ছাত্র নেতা রহিন হোসেন প্রিন্স। প্রিন্স ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য ঘটনা ধরে বিশ্লেষণ করে থাকি। আজও আমাদের হাতে অনেকগুলো ঘটনা রয়েছে, এর মধ্যে দু একটি বিষয় আমরা আলোচনা শুনবো, বিশ্লেষণ শুনবো অতিথির মুখ থেকে। প্রিন্স ভাই, আপনি জানেন যে রাষ্ট্র সংস্কার নিয়ে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এক ধরনের তীব্র দাবি উঠেছিল এবং সমাজের ফ্যাসিবাদ বিরোধী সকল ঐক্য বা সকল শক্তিগুলোই কিন্তু এটি সংস্কার করে নতুন যে গণতান্ত্রিক যাত্রা, সেই যাত্রায় শুরু করবার জন্য এক ধরনের তাগিদ দিয়েছিল এবং এ দাবি আপনাদের দীর্ঘকালের। সেটি 5 আগস্ট পরবর্তী সময়ে যে দাবি উঠেছে সেটি কিন্তু আপনাদের দাবি অন্তত গত প্রায় 1.5-2 যুগের আগে থেকে আপনারা এই কথা বলে এসছেন। রিসেন্ট বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের 166টি দফা ঘোষণা করা হয়েছিল। এর মধ্য থেকে অধিকাংশ ইস্যুতেই বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যমত হয়েছে, বিশেষ করে বড় রাজনৈতিক দল বিএনপি এবং বামধারার যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও প্রস্তাবনা দিয়েছে। ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাত ইসলামী তারাও দিয়েছে, ইসলামিক আন্দোলন চরমনাই পীরের যে রাজনৈতিক দল তারা দিয়েছে এবং সর্বশেষ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেয়া যে তারুণ্যের রাজনৈতিক শক্তি এনসিপি তারাও সংস্কার প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবগুলোর মধ্যে অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করেছে, আর যে 2-1টি জায়গায় অনৈক্য রয়েছে সেটিও আলোচনার মাধ্যমে এক ধরনের মীমাংসার দিকে এগিয়ে যেতে পারবে বলে প্রত্যাশা করে জাতীয় ঐক্যমত কমিশন এবং শিগগিরই একটি জাতীয় সনদ ঘোষণা করবে। আপনি দীর্ঘকাল ধরে বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত এবং প্রত্যক্ষভাবে নিজের রাজপথে থেকে এই আন্দোলন কখনো প্রতিবাদ করেছেন, কখনো দাবি আদায়ের জন্য মার খেয়েছেন, কখনো কারাবরণ করেছেন। দীর্ঘ ত্যাগ এবং দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বর্তমান যে প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে আছি, ভবিষ্যৎ এক সুন্দর বাংলাদেশের বিনির্মাণের জন্য আপনার মূল্যায়ন কি এই যে প্রকাশিতব্য জাতীয় সনদ? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি সূচনায় যে কথাগুলো বলেছেন, আমি কথাগুলোকে ছোট ছোট ভাগ করে কয়েকটা দিক তুলে ধরি। প্রথমত, আপনি শেষে যেটা নিয়ে আসছেন সেই কথা দিয়ে আমি এটা বলতে চাই যে এইবার যে একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জনটা হলো, এটা আমি মনে করি সমগ্র দেশবাসীর অর্জন এবং দেশবাসী বিশেষ করে তরুণ সমাজ যেভাবে মাঠে নেমেছিল তার মধ্য দিয়ে আমরা রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন যে সংগ্রাম করেছিলাম তার কি বলবো যে কালমিনেট করলো, ফল আমরা নিয়ে আসলাম। সুতরাং আমরা এই আন্দোলনের বিজয়ের জন্য যারা পুরো আন্দোলনকারী যে শক্তি, কিছু লোক বাদ দিয়ে পুরো দেশবাসীকেই আমরা অভিনন্দিত করি এবং যারা মৃত্যুবরণ করেছেন, আহত হয়েছেন, তাদের প্রতি আমাদের যে দায়িত্ববোধ, শুধু শোক প্রকাশ না, সহানুভূতি না, আমাদের সেই দায়িত্বের সম্মান করা, তাদের সম্মান করা এবং প্রতি মুহূর্তে তাদের পুনর্বাসন সহ তাদের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করেই তাদের প্রতি আমাদের সম্মান। এখন আমাদের আন্দোলন ওটিও আমাদের আন্দোলন, ওইটাই প্রধান বিষয়। এবার আসি যে কথাটা আপনি বললেন যে দেখুন, আমরা কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীরা আমরা কিন্তু আমাদের একটা চূড়ান্ত লক্ষ্য আছে, সমাজতন্ত্র, এবং সেই সমাজতন্ত্র অর্জন করা মানে হচ্ছে পুরো সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন। যেটা আপনারা বললেন দীর্ঘদিন ধরে যেটা সংস্কার মানুষ সহজে বোঝে যে একটা পরিবর্তন চাই, তা আমরা সেই পরিবর্তনের লড়াই করছি। এখন আমি এইবারের আন্দোলনের অনেক নানা মাত্রা আছে, তার মধ্যে একটা অন্যতম পজিটিভ দিক যদি বলি, সেটি আপনি উল্লেখ করছেন ডিফ্যাক্টো, সেটাই যে বৈষম্যহীন শব্দটা সামনে চলে আসছিল। গণতন্ত্র অর্জন, কিন্তু বৈষম্যহীনের কথা আসছিল। তা আমাদের এই সমাজকে যদি বৈষম্যহীন করতে হয় তাহলে অবশ্যই
এটা একটা পরিবর্তন করতে হবে, সংস্কার করে আগাতে হবে। আচ্ছা, সেইটা না হয় অনেকে হয়তো একটু বুঝতে গেলে যে দিল্লি দুরস্তের মতো কালপর্ষ হয়তো হবে না, এটা একটা লম্বা প্রসেস, মনে রাখতে হবে। তো আরেকটা আকাঙ্ক্ষা বড় আসছিল বা আছে, আসছিল বললে ভুল হবে, আছে এখন আমাদের সবার। আমার ধারণা এই ব্যাপারে কেউ দ্বিমত করবে না যে আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জন করলাম, কিন্তু সেই যে অর্জন সেটা আমরা বারবার রক্ষা করতে পারছি না। দীর্ঘ সময় যারা ক্ষমতায়, কেউ কম হতে পারে, বেশি হতে পারে, কিন্তু সেই আকাঙ্ক্ষা রক্ষা করা যায়নি বলে 90-এর গণঅভ্যুত্থান হলো, 24-এর গণঅভ্যুত্থান হলো। তার মানে এইবার মানুষের সাধারণ আকাঙ্ক্ষার অন্যতম একটা, যে ভালো নির্বাচনের মধ্য দিয়ে এমন একটা সরকার ব্যবস্থা কায়েম হোক যাতে করে কেউ যাতে কর্তৃত্ববাদী, স্বৈরাচারী, ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে, যাতে জবাবদিহিতাটা নিশ্চিত হয়, নিশ্চিত প্রতি পদে পদে যেন তাদের জবাব দিতে হয়। খুবই কারেক্ট। তাহলে সেই জায়গাটা হবে। এখন সেইটা করতে গেলে কি প্রচলিত যে ব্যবস্থা আছে সেইটাকে ধরে শুধু নির্বাচন করে কি আমরা আগে যেতে পারবো? প্রচলিত ব্যবস্থায় তো আমরা 90-এ হোঁচট খেয়েছি, 24 আসতে হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের খুব সহজ উত্তর, দুইটা ভাবে চিন্তা করতে। এক নম্বর যে না, কিন্তু না বলার পরে আমি কি সবটা একবারে পারবো না। তাইলে না বলার পরে আমরা এখানে যতটুকু আমাদের ঐক্যমত্যের ভিত্তিতে এখন সংস্কারমূলক কাজ করা যায় সেটা করব, বাকিটা আলোচনায় রেখে ভবিষ্যতে নির্বাচিত সরকারের উপরে ছেড়ে দেব। আমি ওই একটা শেষ কথা, ছেড়ে দেওয়া শব্দটা কিন্তু ছেড়ে দেয়া না, তাদের উপরে দায়িত্ব দেয়া এবং জবাবদিহিতার আওতায় রাখা। ওই জায়গাটা আমি একটু বলি যে ওই যে ছেড়ে দেবো শব্দটা বললাম, আপনি যেটা বললেন হ্যাঁ দায়িত্ব দেবো, কিন্তু আমি ছেড়ে দেবো এই অর্থেই কথাটা তুললাম কারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন আছে, এই যে আপনারা একটা যে দায়িত্ব দেবেন বা ছেড়ে দেবেন, যাই বলেন না কেন ওরা তো করবে না। সেক্ষেত্রে আমরা বলি ভাই করবে কি করবে না এইটা আপনি ছেড়ে দেন জনগণের উপরে। যদি তারা না করে জনগণ আরেকবার গণঅভ্যুত্থান ঘটাবে, পরিষ্কার কথা। যদি সে স্বচ্ছতা, জবাবদিহিতা না থাকে এবং সে যদি জনগণের আকাঙ্ক্ষা পূরণ না করতে পারে, সে ক্ষমতায় থাকতে পারবে না। এবং এইবারের 24-এর আন্দোলন কিন্তু সেই পথ আমাদেরকে দেখালো যে ইচ্ছা করলেও তুমি জোর করে ক্ষমতায় থাকতে পারবা না। কারণ আগে যারা ক্ষমতায় ছিল তারা তো অঙ্ক করে বলছিল কি কোথায় 30-35, 40-45 সাল পর্যন্ত নাকি তাদের স্বপ্নই ছিল। তাহলে জিনিসটা আমরা জানি, তাহলে আমাদের ওইটা মনে রেখে আমাদের কাজটা করতে হবে। এইবার আসি, তাহলে সরকার ইতিমধ্যে যে সংস্কারের নামে যে কমিশনগুলো গঠন করেছে তার মধ্যে আমরা 6টি কমিশনের এক ধরনের পূর্ণাঙ্গ রিপোর্ট পেয়েছি। তাহলে সেই রিপোর্টের ভিত্তিতে যতটুকু ঐক্যমত্য করা সম্ভব, আমি যতটুকু ওই জন্য বলছি কারণ আমি একবারে কিন্তু পারবো না, সবটা সম্ভব। তাহলে যতটুকু সম্ভব সেইটা করার দিকে আমরা এগিয়ে যাব। তাহলে সেইটা করার ক্ষেত্রে আমাদের বিবেচনায় এক নম্বর কাজ হবে, পুরো নির্বাচন ব্যবস্থা ফেল করে গেছে। তা সুতরাং আমরা ভালো নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করা প্রয়োজন, একটু ক্লিয়ার করেন আপনাদের মতো দায়িত্বশীল মানুষদের কাছ থেকে এই ক্লিয়ার জিনিসটা, ভালো নির্বাচনের সংজ্ঞাটা কি? আচ্ছা আমি আসছি, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি এটা বলছি, ঠিক আছে, ওইটুকু বলে নি। আচ্ছা, ভালো নির্বাচন মানে হচ্ছে, যদি আমি বলি এটাকে দুই ভাবে আমি কথাটা বলি। এক নম্বর সহজ কথা, সবাই ইচ্ছা করলে নিয়ম অনুযায়ী ভোটে দাঁড়াতে পারবে, মানে দাঁড়ানোর সমধিকার থাকতে হবে। ভোট ভয়বিহীন ভাবে ঠিক মতো ভোট দিতে পারবে এবং ভোট যা দেবে ঠিক মতো গোনা হবে, গোনার পরে সেটা ঠিক মতো প্রচার হবে এবং যারা নির্বাচিত হবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। এটাই, সেইটাকে আমরা সহজে ভালো নির্বাচন নির্বাচন বলা না। না, আমি আসছি, কথাটা আমি শেষ করিনি। হ্যাঁ এইটাই, কিন্তু এই নির্বাচনের ক্ষেত্রে যেটাকে বলা হচ্ছে এর 2-3টা মাত্রা আছে, এই মাত্রাটা বলি। একটা হচ্ছে সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচন। এটাকেই আমি বলছি যে জনগণের ভোটাধিকার প্রয়োগ এবং ভোটে দাঁড়ানো, কথা কিন্তু ভোটে দাঁড়ানোর কথাটা আমি বলেছি, সেইটাকে আপনি নিশ্চিত করার জায়গায় যেতে হবে। এখন ওই যে ভালোর প্রশ্নটা আমি আসবো, ওই যে সংস্কারের কাজের কথার মধ্যে দিয়ে আশা করি সেটা আমাদের পরিষ্কার হবে। তাহলে ন্যূনতম এই জায়গাটা পরিষ্কার করা। তাহলে এখন যদি কেউ আমাকে বলে যারে ভাই আগের সরকার চাইনি, সরকার তো এখন চাইলেই খালি হয়, তার জন্য আপনার সংস্কার দরকার কি? আমরা বলি যে না, কারণ যেমন আপনি দেখবেন ইচ্ছা করলে কি আপনি এখন ভোটে দাঁড়াতে পারেন? একটু বলেন তো। আপনার টাকা না থাকলে তো ভোটে দাঁড়াতে পারবেন না, আপনার পেশি শক্তি না থাকলে ভালো ভোট করতে পারবেন না। আপনি যে কোনো দলীয় যদি হন, সেই দল যদি তার গণতন্ত্রের ধারা না থাকে তাহলে আপনি দলের মনোনয়নই পাবেন না, মনোনয়ন বিক্রি হবে কোটি কোটি টাকার। এইটা একটা। আপনি দেখা গেল ভোটে দাঁড়াচ্ছেন কিন্তু ওই অঞ্চলের সাম্প্রদায়িক এবং আঞ্চলিক প্রচার প্রচারণা যদি অব্যাহত থাকে আপনি কিন্তু ভালো করে কাজও করতে পারবেন। আবার পলিটিক্যাল মব কিন্তু ভয়ঙ্কর। ওটা আসছি পরে, আমি পরের প্রশ্ন আসছি। আপনি প্রশাসনিক কার সাজিয়ে যদি থাকে তাহলে তো আপনি ভোটে ভালো লোক হলেও ভোটে আপনি রেজাল্টই আনতে পারবেন, প্রার্থীটাও তো বাতিল হয়ে যায়। আর একটা বড় প্রশ্ন হচ্ছে যেটা আপনি তুললেন, ভয়ের রাজত্ব যদি ভাঙতে না পারেন
তাহলে নানা ধরনের ঘটনা ঘটিয়ে কিন্তু ভোট করতে আপনাকে দেবেই না। তাহলে সংস্কার করতে হবে এই পয়েন্টগুলোকে, কি কি প্রয়োজন আমাদেরকে ভালো নির্বাচনের জন্য সেই কাজটা করা দরকার বলে আমরা মনে করি, সংস্কারের কাজ। তাহলে টাকার খেলা যাতে না থাকে, পেশিশক্তির খেলা যাতে না থাকে, ওই সাম্প্রদায়িক আঞ্চলিক প্রচার প্রচারণা যাতে না থাকে, প্রশাসনিক কারসাজি যদি না থাকে, ওই যেটা ভয়ের সংস্কৃতি, মবের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, এগুলো যাতে না থাকে, তার জন্য সেফটি ক্লজ রাখার জন্য আমাদের আইনে যে ব্যত্যয়গুলো আছে সেইটা পরিষ্কারভাবে করার কাজটা করতে হবে। একই সাথে ধর নির্বাচনের ক্ষেত্রে জনপ্রশাসন বিচারের একটা প্রশ্ন আছে, সেটা আমি পরে ছোট্ট একটু ব্যাখ্যা করি। একটা আমাদের পুলিশ এবং অন্যান্য জায়গাগুলো যে দায়িত্ব পালন করবে সেটাকে ঠিক মতো নিয়ে আসতে হবে। আর বিচারের কথাটা আসছে আমি নির্বাচন কেন্দ্রিক, অন্য জায়গায় না যাই। কারণ ধরেন কেউ অন্যায় করলো, তাহলে আপনি সেটা যদি আইনের দ্বারস্থ হন, ওইখানে দীর্ঘসূত্রিতে আপনি পড়বেন না, আপনি যাতে যথাযথভাবে আপনি ন্যায় বিচার পান। তাহলে এই জায়গাগুলো আমাদের দেখে যতগুলো কাজ করা দরকার নির্বাচনের জন্য করতে হবে বলে মনে করি। কিন্তু আমি খুবই একটু দুঃখের সাথে কথা বলছি, আজ 7 মাস হয়ে গেলে এক্ষেত্রে সুনির্দিষ্ট কথা আমরা পেলাম না, কিন্তু এইটা পাওয়ার জন্য বেশি দেরি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি না। কারণ দেখবেন এখন যে গণতান্ত্রিক আন্দোলনকারী শক্তি, আমরা কিন্তু দীর্ঘদিন ধরে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়েই লড়াই করেছি। দ্বিমত আছে কিন্তু ঐক্যমত্য আছে। সুতরাং আমাদের নির্বাচন ইস্যুটা তো কমন, হ্যাঁ কমন, কারেক্ট, সেইটা কমন। তাহলে যতটুকু ঐক্যমত আছে সেইটুকু করবো, দ্বিমতের জায়গায় এবার আমরা পারবো না। গণতন্ত্র তো শতভাগ ঐক্যমত হবে না এবং এক স্ট্রোকেও পারবো না। এইখানে আমি খালি একটা জনগণের বোঝার জন্য একটা পয়েন্ট তুলে ধরি। ধরেন টাকার খেলা মুক্ত করা, অমুক সমুক যেগুলো বললাম, এগুলোর জন্য ধরেন সবাই ঐক্যমত হবে। কিন্তু এখন গুরুতর 2টা প্রশ্ন আসছে। ধরুন বিএনপি এবং অনেক দলের দিক থেকে দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্টের কথা বলা আছে, আবার আমাদের দিক থেকে এবং অনেকের দিক থেকে সংখ্যানুপাতিক পদ্ধতির কথা বলা আছে। তো এইটা তো আপনি আলোচনা করে 2-4 দিনে সমাধান করতে পারবেন না, এটা দরকার নেই, হওয়াটা এত ইজি না। তাহলে দরকার নাই, এটা আলোচনার টেবিলে থাকে, পরবর্তীর জন্য রেখে দেয়। একেবারে খুবই কারেক্টলি আপনি বলছেন, এটা পরবর্তীর জন্য রাখি। কারণ আলাপ আলোচনা করি আমরাও, ধরুন আমরা যারা বলছি আমরা একটু জনমত যাচাই করি, দেখি বিএনপিও জনমত যাচাই করে দেখুক, তারপরে যখন ঐক্যমত্য হতে পারে আমরা করব। অথবা নির্বাচিত পার্লামেন্ট সে যেটা ভালো বোঝে সেই কাজ করবে। এবং আরেকটি জিনিস বলা হচ্ছে যে গণতন্ত্র সবসময় সজ্জন লোকের শাসন প্রতিষ্ঠা নাও হতে পারে, তারপরেও তো গণতন্ত্রের চেয়ে আমরা বেটার কিছু এখনো পাই। আচ্ছা, ওই পয়েন্টটাকে আমি একটু আসছি, ওইটা আমি আমার উত্তরে আসছি। আমি এই জায়গায় থাকি আগে, যে তাইলে আমরা কিন্তু তাহলে এখন ঐক্যমত্য কতটুকু হবে, যতটুকু হতে পারি, আর বাকিগুলো আলোচনার জন্য রেখে দেবো। এবং সেই আলোচনা কিন্তু ধরেন খালি দলীয় আলোচনা বা আপনি আমি বা যারা একটু চিন্তক মানুষ তারা যেমন করবে, জনগণের উপরে ছেড়ে দেবো, যাতে সে যাতে তার অভিজ্ঞতা থেকে করে। জনগণের উপরে কেন ছাড়বো, যে প্রশ্ন এখন আপনি তুলেছেন বা যেটা বললেন খুবই কারেক্টলি বলেছেন। দেখেন ভোট অনেক সময় মনে হইতে পারে যে তাহলে কি, আমাকে অনেকে বলে যে ভাই আপনারা যে ভোট বলছেন, তাহলে ভোট হলে কি সব ঠিক হয়ে যাবে? আপনি যে না, মোটেই হবে না, সেটা ঠিক না। কারণ আপনি খুবই স্বাভাবিক, অধিকাংশ মানুষ অনেক সময় যা চায় তাতে অনেক সময় ভালো ফল নাও আসতে পারে, কিন্তু এর বিকল্প তো গণতন্ত্রের পথ নেই। বরঞ্চ এই ধারাটা যদি ঠিক রাখতে পারি, এবং আপনি এই আলোচনার মাঝকে বা সূচনায় একটা কথা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, যদি আমরা সব ক্ষেত্রে 3টা জিনিস অ্যাসিওর করতে পারি, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ওই বিষয়ক জনগণের অংশগ্রহণ, তাহলে এই প্র্যাকটিস কাল পরশু পারবো না, কিন্তু এই ধারা যদি ঠিক রাখতে পারি, তা ধরুন যে জনগণ আজকে ভোট দিয়ে যে কাজ করলো, পরে সে বুঝলো আমি যেভাবে ভাবছি তাহলে তো হলো না, মানে চলতে শুরু করলে গন্তব্যে যাওয়া যায়। তাহলে উনি কিন্তু ওনার চেতনার স্তর উন্নত যেমন করবে, রাজনৈতিক কর্মী হিসাবে আমি হয়তো একটু চিন্তা করে করতে পারি, আরে ভাই আগে যে কোনো ভাবে জিতি না, পরে দেখে নেব। কিন্তু আমি বুঝবো এই জিতাই কিন্তু শেষ রক্ষা হবে না। সুতরাং যেটি শেখ হাসিনার ক্ষেত্রে হয়েছে, খুবই কারেক্ট। তাহলে আমাকে হয় আমি পরিবর্তন করব, অথবা আমি ওই রকম বিদায় হয়ে যাব। আর জনগণ সে তার অভিজ্ঞতা থেকে সে আরো বেশি সমৃদ্ধ হয়ে ভবিষ্যতে সে কিন্তু সঠিক জায়গা বাছাইয়ের জায়গায় যাবে। কারণ দুনিয়াতে এইটার বিকল্প তো কোনো পথ নাই। প্রিন্স ভাই, একটা জিনিস কি, আপনারা তো প্রায় 60 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে আসছেন, জনগণ কিন্তু ধীরে ধীরে সচেতন হচ্ছে। যদি জনগণ সচেতন না হতো, তাহলে এই যে কসমেটিক্স ডেভেলপমেন্ট দেখে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবার কথা না। আপনি একজন বামপন্থী রাজনীতিবিদ, আমি বামপন্থী বলবো না, সমাজতন্ত্রী। আপনি সমাজতন্ত্রের মূল জায়গাটা হচ্ছে সাম্য, সেই জায়গাটিতে, এবং সেই সাম্য শুরু হয় বাজারের ব্যাগ থেকে, ভাতের প্লেট থেকে। সেই জায়গাটি কি যদি নিশ্চিত করা না যায়, তাহলে গণতন্ত্র বলুন, সমাজতন্ত্র বলুন, বা এই এখন যেভাবে প্রফেসর ইউনূস সরকার আছে, কোনো সরকারই কিন্তু ফাইনালি তার জনসমর্থন বা জনপ্রিয়তা ধরে রাখতে পারবে না। ফাইনালি কিন্তু জনগণের উপর আপনার ভর করতে হবে। কিন্তু সেই জনগণ কি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে
একটু আশ্বস্ত হতে পেরেছে? তাদেরকে কি নতুন করে কোনো স্বপ্ন দেখানো গেছে? যদিও রাজনীতির শর্ত হচ্ছে একজন রাজনীতিবিদ একজন ভেন্ডর অফ ড্রিম, তা আমরা কি, আপনারা যারা রাজনৈতিক নেতৃত্ব আছেন, আপনারা কি সেই স্বপ্ন দেখাতে পেরেছেন এখনো পর্যন্ত? আপনার কাছে কি মনে হয়? না আমি, হ্যাঁ আমি এই কথায় আসছি, কিন্তু তার আগে আপনি আগের সাথে আমি দুইটা ছোট্ট মানে 30 সেকেন্ড একটু যুক্ত করি। আপনি সূচনায় খুবই কারেক্টলি বলেছেন যে আমরা আমাদের বক্তব্য এবং নিয়ে যেটা বললেন, আমি আগেরটাই শুধু বলি যে ওই যে যে আলোচনা করছিলাম যে গণতন্ত্রের যে জায়গা, আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি তুলছেন, মানুষ কিন্তু অবশ্যই আগের থেকে সচেতন হচ্ছে, নাইলে এত বড় একটা গণ অভ্যুত্থান শুধু মানে কি রক্ত দেয়া, যে আমি মরবো কিন্তু আমি এটাকে না ছেড়ে যাব না। সুতরাং এইটার উপরে ভরসা আমি মনে করি রাজনীতিবিদ, রাজনৈতিক দল এবং সবাইকে রাখতে হবে। এইটা রাখা ছাড়া কিন্তু কোনো অগ্রগতি ঘটানো যাবে না। যেমন আমি প্রসঙ্গগুলো, আমাকে অনেকে বলে আরে ভাই আপনারা তো বিপ্লব চান, তা আপনারা ভোট করেন কেন? আমি যে আরে ভাই একটা বিপ্লব করলো পরে ভোট করে মানুষের কাছ থেকে লিগাল পজিশন নিতে হবে, নাইলে এটা হবে না। তো এইটা আমি ওই পাল্টে বললাম। এবার পরে আপনি যেটা আনছেন এইটা আমি মনে করি অন্য গুরুত্বপূর্ণ আলোচনা অনেক সময় থাকে না, যেটা আপনি এখন তুলে ধরেছেন। তার দুইটা দিক বলেছেন, একটা হচ্ছেন ওই যে যদি মিনিমাম ভাতের গণতন্ত্র না থাকে অন্য গণতন্ত্র কিন্তু কখনো স্থায়ী হয় না। সুতরাং আমরা যখন বলি যে ভোট এবং ভাতের লড়াই বা ভাত এবং ভোটের লড়াই, এটাই কিন্তু মানুষের কাছে খুবই স্বাভাবিক। ভাত মানে শুধু ভাত না, আপনি একজনকে খাইতে দিলে হবে না, তাকে সম্মান করে না খাইতে দিলে সে কিন্তু নাও খেয়ে চলে যেতে পারে। এবং আপনি আজকে যতটুক দিচ্ছেন উন্নয়ন পরিবেশ হলে সে কিন্তু আরেকটু ভালো খাইতে, এবং সেই ভাতটা কোন পথে আসলো, ওনার কর্মসংস্থানটা আছে কিনা, মানে একেবারে সাথে এর সাথে জড়িত। এইবার একটু কিছুটা কি বলবো, যে কিছুটা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমাকে বলতে হচ্ছে, সব শব্দ ইউজ আমি করি এখনো, যে আমরা এইবারের আন্দোলনে গণতন্ত্রের সাথে যে বৈষম্যহীনতার কথা বলা হয়েছে, যেটা আপনি বলছেন সমাজতন্ত্র সাম্যের কথা আমাদের সাথে যেটা মেলে, একটা খুবই দুঃখের সাথে বলছি, আপনি দেখেন এতগুলো কমিশন হলো, বৈষম্য নিয়ে কোনো কমিশন হয়েছে? কোনো কমিশন হয়নি। আপনি দেখবেন বৈষম্য আলোচনাটা কি আসছে? ওই রকমের নাই। যদিও আমাদের প্রধান উপদেষ্টা পয়লা বৈশাখ উপলক্ষে আলোচনায় তিনি বৈষম্যহীনতার কথা বলেছেন, কিন্তু বৈষম্য নিরসনে কোনো কমিশন গঠন হয় নাই। এবং আমাদের সবচেয়ে বড় সমস্যা সেটি হচ্ছে শিক্ষিত বেকার দিন দিন বেড়ে যাচ্ছে। এটা নিয়ে তো সবার আগে কমিশন হওয়া উচিত ছিল, যে বেকারত্ব দূর করা কিভাবে যায় এবং নতুন কর্মসংস্থান কিভাবে সৃষ্টি করা যায়। সেই একজন মানুষ অলস বসে থাকলে তার মধ্যে নানান ধরনের বাজে চিন্তা কাজ করতে পারে, নানান সে বিপথে যেতে পারে। তো আমরা সুপথে আনবার জন্য তার জন্য কর্মের নিরাপত্তা এবং নিশ্চয়তা করা জরুরি ছিল, আমরা সেটিও তো লক্ষ্য করিনি। এটি নিয়ে কি আপনারা কখনো কথা বলেছেন? অবশ্যই। এখনো পর্যন্ত সপ্তম মাস গেছে, আমি কিন্তু কোনো রাজনৈতিক দলকে দেখিনি এই সরকারের কাছে কোনো প্রকার আর্গুমেন্ট করতে বা চাপ প্রয়োগ করতে যে বেকারত্ব বেড়ে যাচ্ছে, শিক্ষিত বেকাররা বাড়ছে, তাদের জন্য আপনাদের কমিশন কি করছে, সংস্কার কি করবেন, সেটি কিন্তু সবচেয়ে বড় সংস্কার। না, এটা আপনার কথা ঠিক, এবং এটাও ঠিক যে হয়তো অত সুনির্দিষ্ট করে যেভাবে বলা দরকার অত আমরা বলিনি, কিন্তু বলছি, এটুক বলছি আমি প্রসঙ্গক্রমে বলি। দেখবেন আমাদের বামপন্থীদের দিক থেকে অনেক আলোচনার মধ্যে একটা আলোচনা আমরা করি, যে প্রথমে যে একটা শ্বেতপত্র দুর্নীতি কমিটি করলো, দেখবেন তারাই হতাশা ব্যক্ত করছে। তা আমরা কিন্তু বলেছি তাদের একাধিক সবাই থেকে, অন্য সবাই থেকে, এবং এই আন্দোলনের কিন্তু প্রথম বীজ পড়েছে কাজের বৈষম্য, চাকরির বৈষম্যের বিরুদ্ধে থেকে। সুতরাং এটি কিন্তু সবার আগে বলেছি, আমরা বলেছি, আমরা এটা বলে যাচ্ছি। যেমন আজকেও বললাম যে বৈষম্যহীনতার জন্য কোনো কমিশন গঠন হয় নাই, তার মানে ডিফ্যাক্টো বৈষম্যহীনতা করতে গেলে অবশ্যই কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। শুধু তাই না, আমরা যে গণতন্ত্র নিয়ে যে উন্নত মানসিকতা গড়ে তোলার কথা বললাম, যেটা আপনি একটু বলেছেন যে কর্মহীন মানুষের মাথায় অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা, একটা কথা আছে, এটাই আমরা জানি। সুতরাং ওই কাজ করাটা খুব জরুরি। কিন্তু আরেকটাও ক্ষোভের সাথে যেমন ওইটা বললাম, সেটা হচ্ছে এই 6 মাসে দেখবেন, এটা কই যে বললাম ক্ষোভের সাথে বলছি, এর আগের সরকার আমাদেরকে কি শেখাইতো, এটা নিশ্চয়ই আপনার মনে আছে, যারা শ্রোতা মনে আছে, তারা বলতো উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, এবং তুমি যদি বেশি উন্নয়ন চাও একটু কম গণতন্ত্র করতে হবে। আরেকটা কথা বলতো ক্ষমতার ধারাবাহিকতা রক্ষার কাজটা করতে হবে, এবং অ্যাবসলিউট পাওয়ারের কথাটা। এবং দেখেন এখনো অনেক সময় এই সরকারের কেউ সবার কথা আমি বলবো না, এবং বাইরের থেকে কোনো অংশ তারা সংস্কার সংস্কার সংস্কার, আগের মতো উন্নয়ন উন্নয়নের এক ধরনের ধারাবাহিকতা। আরেকটা বলতে চাইছে এই সরকারের ধারাবাহিকতা। তাহলে তো অনেক সময়
আমরা বলি কেউ কেউ, এই সরকার পুরো সবাই মিলে আমরা তো বলছি না। তাহলে আগের যে কর্তৃত্ববাদী স্বৈরাচারের যেটা দেখেছি, অনেক সময় কিন্তু এই কথার মধ্য দিয়ে যে ছায়া আসছে, এবং সেই আশায় ক্ষতি হচ্ছে কোনটা, যেটা আপনার আলোচনায় বলছেন, মানুষ কিন্তু যদি আশ্বস্ত না হয় তার পেটে, তার গণতন্ত্রে, তার সম্মানে, তাহলে কিন্তু সে বেশিক্ষণ আর এইটা নিয়ে সহ্য করবে না। এবং গতকাল দেখছিলাম, আপনার সাথে আমি একটু যোগ করি, সেটি হচ্ছে যে আমি ফ্যাসিজম নিয়ে যতটুকু পড়াশোনা করেছি বা যতটুকু আপনাদের মতো বিজ্ঞদের সাথে আলোচনা করে জানতে পেরেছি, ফ্যাসিজম আলাদা কোনো তথ্য না। আমার বক্তব্য আপনাকে মানতে বাধ্য করাটাই হচ্ছে মূল ফ্যাসিজম। ঠিক, এটা অন্যতম একটা পয়েন্ট। এটি এখান থেকে শুরু একটা হয়। বড় পয়েন্ট হচ্ছে যে আমি যা বলবো তাই শুনে চলতে হবে, ভয়ের রাজত্ব কায়েম করতে হবে। কারেক্ট, খুবই কারেক্টলি মানতে বাধ্য করা। এবং এটি যদি আপনার পরিবর্তন না করতে আপনার পারি। আলোচনা যেটি যে এক শ্রেণী বলছে যে কন্টিনিউশন, তো এটি মানতে বাধ্য করাটা কি আমরা কি নামে ডাকবো ওই জায়গায়? এবং আমি আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের সুনির্দিষ্ট আলোচনা অনেকে করেন না। আমরা আলোচনায় তো যাই, কিন্তু আপনি যে পয়েন্টটাকে সুনির্দিষ্ট করলেন সেটাকে ধরেন আমরা আমাদের রাজনীতির ভাষায় অন্যভাবে হয়তো আগে বলতাম যে লোভ এবং ভয়, এই দুইটা রাজত্ব না ভাঙতে পারলে আপনি কিচ্ছু করতে পারবেন না। কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্টের উদ্ভব হবে। তার মধ্যে এটা লোভ মানে ওই যারা তুমি একটু সাথে থাকো আরো কিছু করতে পারবো, হয়েছে না? আগে আপনি দেখছিলেন সংবাদ জগৎ, সাংস্কৃতিক জগৎ কি হয়েছে, লোভের মধ্যে চলে গেছে। এবং দেখবেন যে একটা অটো ভয়ের যেন সঞ্চার করা হয়েছে। এবং এইটা যদি আসে, আমি বলি এটা হচ্ছে ফ্যাসিবাদের একটা ছায়া। আমরা অনেক এবং আমরা চাহিদাকে লোভের জায়গায় নিয়ে যাচ্ছি। কারেক্ট, খুবই কারেক্ট। সুতরাং এই যে জনগণের কথা বললেন, আর এই 7 মাসে আমরা তো মনে করি এটা, আমরা কিন্তু আপনার সামনে বলছি নট দ্যাট, আমরা কমিশনকে বলেছি যখন উপদেশের সাথে কথা হয় ওনাদের সাথে যতটুকু সুযোগ আমরা কিন্তু এই কথা বলি, যেখানে 7 মাস কিন্তু অনেক বেশি সময় চলে যাচ্ছে এবং মানুষ কিন্তু এগুলো সহ্য করবে না। আরেকটা জিনিস এখানে আপনি একই সঙ্গে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টার কথা নিয়ে অনেক ধরনের বিতর্ক করবার সুযোগ আছে, কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু অত্যন্ত সাবলীল ভাবে এবং খুব পরিষ্কার করেই বলছেন যে উনি আসলে দীর্ঘদিন থাকতে চান না, উনি আসলে গণতন্ত্র বা রাজনৈতিক দলগুলোর হাতেই ক্ষমতা ছেড়ে দিতে চান। কিন্তু তারপরেও নানান ধরনের আশপাশ থেকে নানান ধরনের কথা আছে যেগুলো আপনাদেরকে বিব্রত করে বা মাঝে মাঝে আপনারা বিরক্ত হন। কিন্তু আরেকটি জিনিস, ইদানিং আমরা সোশ্যাল মিডিয়ায় একটি ট্রেন্ড দেখছি যে 5 বছর চাই, 10 বছর চাই। আসলে এইটি কি চাওয়ার পথ, না চাওয়ার সঠিক পথ কোনটি? না, এটা খুবই ভুল পথ। এবং আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব, আমি যদি শব্দটা বলছি, কারণ সবার তো অন্তরের কথা বলতে পারি না, এবং আমি অনেকদিন ধরে বলছি অনেক সময় অন্তর্বর্তীকালীন সরকার অন্তরের কথা আমরা বুঝতে পারছি না। এই জন্য বললাম, উনি এখনো পর্যন্ত আমরা প্রত্যাশা ওনার প্রতি অন্ততপক্ষে রাখি। উনি শুরুতে যে কথা বলেছিলেন যে আমি এটা আমাদের কাজ না, আমরা এই কাজ না করে আমরা নির্বাচিত সরকারের ক্ষমতাতে যার যার কাজে ফিরে যেতে, এবং ওনারই স্ট্যান্ড ঠিক আছে, ওনারই। কিন্তু এই যে যারা এটা চাচ্ছে, ক্ষতি করছে, একটি শ্রেণী চাচ্ছে, এবং তারা কিন্তু কিছু রাজনীতির সাথে জড়িত, তারা একটা সুবিধাভাগী গোষ্ঠী। আমি বলবো যে ইতিমধ্যে দেখা যাচ্ছে মনে করছে আরো এই সরকার ক্ষমতায় থাকলে আমরা আরো বেশি সুবিধা লুটতে পারবো। তার মানে এক অর্থে যে কর্তৃত্ববাদী স্বৈরাচারের ছায়া নিয়ে আসছে। আমাদের কথা পরিষ্কার রাজনৈতিক কর্মী হিসাবে, এইরকম যদি কেউ চান, আপনি ইউনূস সাহেবের সাথে কথা বলেন না। প্রফেসর ইউনূসকেই তো বিতর্কের বুকে ফেলে দিচ্ছে। আমি বলছি যে ইউনূস সাহেবের সাথে কথা বলুক। ইউনূস সাহেব যদি মনে করেন যে না আমি এগুলোর মধ্যে নাই, তোমরা স্টপ যাও, বলে দেবে। অথবা ইউনূস সাহেব রাজনীতিতে যোগ দিয়ে উনি নির্বাচন করুক, নির্বাচিত হওয়ার পরে তো অটোমেটিক্যালি 5 বছর থাকবে, কেউ আমরা আবারও নির্বাচিত হলে 10 বছর থাকবে। কারণ মিনিমাম আমরা নতুন যে সংস্কার প্রস্তাবে আছি তা মানে 2 বার তো প্রধান রাখার ব্যাপারে আমাদের কারোর দ্বিমত নাই। সুতরাং কিন্তু এইটা না করে শুধুমাত্র ইউনূস সাহেব ব্যক্তির ক্ষতি করছি না, আমরা যে গণতন্ত্রের পথে যে যাত্রার কথাটা বলেছি, আমি এটা একটু খালি মনে করাই দিচ্ছি, অনেকে হয়তো জানতেও পারেন নাও পারেন। 5 তারিখে 5ই অগাস্ট গণ অভ্যুত্থানে বিজয়ের পরে আমরা বামপন্থীদের পক্ষ থেকে যে স্টেটমেন্ট দিয়েছিলাম, তাতে অন্যতম একটা কথা ছিল যে পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখুন। এই যে কথা বলছি, এটাও কিন্তু সংগ্রামের পার্ট। সুতরাং আমাদের কিন্তু পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এই কথাগুলো সংকট তৈরি করছে, এবং এই সংকট কাকে লাভবান করবে বলেন তো? ওই অপশক্তিকে, যারা উৎপেতে আছে, এক কথায় তাই। এবং একই সঙ্গে কিন্তু তারা সবাই পালিয়ে যায়নি, আমাদের ভেতরেও কিন্তু নানান রঙে নানান রূপে তারা রয়ে গেছে। তারা কিন্তু এই স্পেসটি খুঁজবার চেষ্টা করছেন, এবং প্রকারান্তে প্রফেসর ইউনূস সরকারকে বিতর্কিত করবার জন্য হলেও তারা এরকম নানান সোশ্যাল মিডিয়ায় ট্রল বা ট্রেন্ড
চালু করে এক ধরনের বিতর্কের সৃষ্টি করতে পারেন। যদিও আমাদের সময় স্বল্পতার কারণে আমাদের শেষ করতে হচ্ছে। প্রিন্স ভাই, আপনি অত্যন্ত যৌক্তিক এবং তাত্ত্বিক আলোচনা করেন। আমরা শেষ করব, আমরা 2-3 মিনিটের মধ্যে শেষ করব। সেটি হচ্ছে শেষ আলোচনা। এবছর পয়লা বৈশাখ উদযাপন হলো, কেমন দেখলেন? আপনার অভিজ্ঞতা না, বলুন বিগত পয়লা সময়ের বৈশাখ তুলনায়। আমি ঢাকায় থাকলে সাধারণত ছায়ানটে এই সকালটা দিয়ে শুরু করি, তারপরে যাই এবং একটা আড্ডার মধ্য দিয়ে হয়। এবার সেটা হয়েছে আমি ঢাকাতে, অন্ততপক্ষে ছায়ানটের প্রোগ্রাম সেখানে এসেছিল। প্রথম দিকে কিছু উৎকণ্ঠা ছিল না, এটা বলবো না, ছিল, কিন্তু তারপরে দেখলাম যে সময়ের সাথে সাথে এটা হলো এবং রাত পর্যন্ত, বিশেষ করে আমি ঢাকার কথা বলবো, আমি থাকি এই রমনার আশপাশেই, সুতরাং সেখানে যে উৎসবের মেজাজ, আপনার কি বলো, মেলার মেজাজ, এটা ছিল মানুষের মধ্যে এক কিন্তু ধরনের এইটা আনন্দ ছিল। কিন্তু দু একটা জায়গায়, বিশেষ করে আগের দিন চট্টগ্রামের ডিসি হিল এবং এই জায়গায় কতগুলো ঘটনা কিন্তু অনেক শক্তি চেয়েছিল যে এইটাকে বাধাগ্রস্ত করার, কিন্তু আমি তারপরেও আমি বলবো সেই বাধাকে মারিয়ে উপেক্ষা করে সারা বাংলাদেশে যতটুকু খবর পাচ্ছি, সারা বাংলাদেশে বিশেষ করে চৈত্র সংক্রান্তি এবং বিজয় নববর্ষের এইটা মানুষ কিন্তু নানা যে প্রতিবন্ধকতা হয়তো মনোজগতে একটু ভেবেছিল, বাস্তব কারণও ছিল, এক ধরনের ভীতি তো আছেই। ছিল, সেই তুলনায় অন্ততপক্ষে আমরা যেটা আগাতে পেরেছি, আমি মনে করি যে এইবারের যে ত্রুটি বিচ্যুতি সেটা শিক্ষা নিয়ে আমরা আগাতে পারবো। আর এইবার নানা অপশক্তি তারা কিন্তু নানা কারণে চায়, এমনকি বুঝবেন যে আমাদের স্বাধীনতা বিরোধী বলেন, আমাদের সংস্কৃতি বিরোধী এ ধরনের গ্রুপও আছে, কিন্তু আমি মনে করি তাদের কাছে একটা শিক্ষা হলো যে যে যত কথা বলুক, বাঙালি, আদিবাসী এবং অন্যরা মিলে শেষ বেলায় আমাদের সকলের যে ঐতিহ্য, যে সংস্কৃতি, সেইটা রক্ষার ব্যাপারে কিন্তু আমরা ঐক্যবদ্ধ। সেটাই হবে আমাদের মূল রক্ষা কবচ। সেই ধারা আমরা এগোই যেই এইবারের যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়নের পথে এগিয়ে যাব। এইটাও আমার বাংলা নববর্ষে অন্যতম প্রত্যাশা থাকবে। ধন্যবাদ রহিন হোসেন প্রিন্স। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি আসলে আমাদের এই বাংলাদেশে পাহাড় থেকে সমতলে নানান রঙের, নানান বর্ণের যে মানুষগুলো রয়েছে, সবাই মিলে আমরা বাংলাদেশি। এখানে আদিবাসী, বাঙালি কোনো ভেদাভেদ নেই। এই বৈশাখে যেমনি আমরা প্রিন্স ভাইয়ের কথা মতো সব এক রঙে রাঙিয়েছি, ঠিক আগামী দিনগুলো আমরা একই রঙে এগিয়ে যাব এবং বাংলাদেশকে ঐক্যের রোল মডেল হিসেবে সারা বিশ্বের মানচিত্রে তুলে ধরবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।